হ্যালো সব, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এখন এই করোনা প্রবাহ, আমাদের স্কুল বন্ধ, এই পরিস্থিতিতে দেখি আমরা পড়াশোনা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। হয়তো তোমরা এখনো সকালে বই পাওনি, দেখি আমাদের ক্লাস 12 ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ, রিমেম্বারিং দ্য পাস্ট, অতীত স্মরণ। এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের কতগুলো বিষয় আছে, আমরা সেই বিষয়ে যাব সরাসরি। তার আগে আমরা একটু দেখে নিই অতীত স্মরণ। অতীত বলতে তো আমরা জানি আমাদের ফেলে আসা সময়, সেই সময়কে মনে করা। তো আমরা কিভাবে সেই অতীতকে মনে করতে পারি? অতীতকে মনে রাখার জন্য হয় অতীতকে মনে রাখার মতো কিছু উপাদান, কিছু বিষয়, অতীতের কোনো লেখা গ্রন্থ, অতীতের কোনো সংগ্রহশালা, অতীতের কোনো সাহিত্য, অতীতের কোনো গল্প, সেটাকে আমরা যদি স্মরণ করি তাহলে আমাদের সেই অতীত স্মরণ, অর্থাৎ ইতিহাসের তথ্য ঘেঁটে আমাদের সেই অতীতের কথা আমরা জানতে হবে। তো ইতিহাস যে সকল তথ্য বা সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়, সেগুলো মূলত প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন সভ্যতা, ধ্বংসাবশেষ। আর লিখিত উপাদান বিভিন্ন সাহিত্য গ্রন্থ। এই সাহিত্য গ্রন্থ বিভিন্ন ধরনের আছে: ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য, আঞ্চলিক সাহিত্য, জীবনচরিত। তাহলে বিভিন্ন ধরনের গ্রন্থ বা সাহিত্য থেকে আমরা কিন্তু ইতিহাসের মাল মশলা সংগ্রহ করতে পারি। আমাদের এখানে যেসব বিষয়গুলো জানতে হবে, কিছু অলিখিত বিষয়, যেটা মৌখিক ইতিহাস জাদুঘর, ওরাল হিস্ট্রি, মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় কিছু ঘটনা, কোনো সময়কালের ইতিহাস, এইভাবেই কিন্তু এক সময় থেকে আরেক সময় এসে পৌঁছয়। সেই মুখে মুখে এগুলো প্রচলিত হয়ে থাকে, তাই এগুলোকে আমরা মৌখিক ইতিহাস বলছি। আর যে জাদুঘর, জাদুঘর তোমরা সবাই জানো, অনেকেই জাদুঘরে গেছো। সেই জাদুঘরেও কিন্তু অলিখিত বিভিন্ন বিষয় সেগুলো সংরক্ষণ করে রাখা হয়, সেগুলো থেকে আমরা ইতিহাসের মাল মশলা সংগ্রহ করতে পারি। ইতিহাস বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হয়: ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি। বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস ব্যাখ্যা করা হয়, আলোচনা করা হয়। আমাদের এখানে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি এবং দেশীয় দৃষ্টিভঙ্গি। ঔপনিবেশ বলতে বৃহৎ বৃহৎ শক্তিবর্গ যখন কোনো দুর্বল রাষ্ট্রের কোনো অংশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে নিজের স্বার্থ অনুযায়ী সেই দেশকে পরিচালিত করে, তখন তার সেটা ঔপনিবেশ। তোমরা সবাই বড় হয়েছে। নিবেশ মানে কি? বাড়ি। উপ মানে আসল মেন বাড়ির বাইরেও কোনো একটা পার্ট, বাড়ির অংশ, সেটাকে আমরা কি বলবো? উপনিবেশ। বোঝা গেল? বেশ, তাহলে সেই ঔপনিবেশ যারা শাসন করে, সেই ঔপনিবেশিক শক্তি
তারা সবসময় নিজের দেশের গৌরব ঐতিহ্য তুলে ধরে, তাদের সেই ইতিহাস সেটা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে আলোচিত হয়। আর দেশীয় বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, তাহলে বিভিন্ন দেশ বা জাতি তার নিজের শ্রেষ্ঠত্বকে তুলে ধরা, নিজের দেশের জাতির ঐতিহ্যকে তুলে ধরে যে সেই দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচিত হয়, সেটা দেশীয় দৃষ্টিভঙ্গি বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আমরা বলতে পারি। বেশ, তাহলে এখন আমরা কতগুলো বিষয় যেগুলো দেখব, যে অতীত কল্পনা। তাহলে অতীত সম্পর্কে আমরা প্রথমেই বললাম, আমাদের ফেলে আসা সময় হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছরের কথা, মানুষের দীর্ঘদিনের এক এক সময়ে, যেটাকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়, ইতিহাস লেখা হয়নি, ইতিহাস রচিতও হয়নি, সেই সময়ের কথা এবং আরও পরবর্তীকালের কথা বিভিন্নভাবে মানুষের মুখে মুখে দীর্ঘকাল ধরে সেগুলো প্রচলিত হয়ে গেছে জনশ্রুতির মতন। শ্রুতি মানে শোনা, জনে জনে শুনে 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 বংশ পরম্পরায় সেই সব বিষয় সেগুলো ফুটে উঠেছে। তোমরা যদি তোমাদের ঠাকুমা দিদিমা বা তোমার মায়েরা তাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে নানান ধরনের গল্প, রূপকথার গল্প, বিভিন্ন রাজবংশের কথা, বিভিন্ন রাজ্যের রানী রাজাদের কথা, অনেক গল্প শুনে থাকো, তাহলে সেগুলো ওই দীর্ঘকাল ধরে মানুষের মুখে মুখে সেগুলো প্রচলিত হয়ে এসেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে বংশ পরম্পরায় সেগুলো হাজির হয়েছে। তো সেই জনশ্রুতি মনে রাখতে হবে, জনশ্রুতি সব কিছুই কিন্তু ইতিহাসের মাল মশলার জন্য পুরোটাই উপযোগী নয়। সেখানে অনেক কিছুই কল্পনা মিশ্রিত, অনেক কিছুই বাড়িয়ে বলা, অতিরঞ্জিত, তাই সেগুলো ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করতে গেলে খুব সাবধানে গ্রহণ করতে হবে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে সেগুলোকে পড়ার কী দরকার? না, এগুলোর থেকে আমরা অনেক ঐতিহাসিক তথ্য পেতে পারি বা পাই, সবটা নয়। যখন তোমরা তোমাদের বাবা বা কাকা জেঠা সকলে যখন বাজার থেকে আখ নিয়ে আসে বাড়িতে, তোমরা কি সবটাই খেতে পারো? পারো না। তাহলে সবটা কেন নিয়ে আসা হয়? একটার মধ্যেই সব থাকে, ছোবড়াও থাকে, রসও থাকে। তাহলে তোমার দরকার রসটা যে পদ্ধতিতে তুমি নিষ্কাশন করলে রস পাবে, তোমাকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানেও ঠিক তাই। আর বাকি অংশ বর্জ্য ফেলে দিতে হবে। এখানেও ঠিক সেম একই কথা বলতে পারি, যে বিভিন্ন জনশ্রুতি, যে কিংবদন্তি, মিথ, যেটা লিজেন্ড, ওরাল হিস্ট্রি, ওরাল ট্র্যাডিশন, যাই বলি না কেন, সব জনশ্রুতিগুলোই কিন্তু কল্পনা মিশ্রিত, অবাস্তব অনেক কথাই তার মধ্যে আছে। কিন্তু আমাদের ইতিহাস রচনার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু ইতিহাস রচনার উপযোগী, ততটুকুই আমরা কিন্তু গ্রহণ করতে পারি। বাকিটা কিন্তু আমরা ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করতে পারব না। সেগুলো আমাদের বিভিন্নভাবে আনন্দদান থেকে শুরু করে নানানভাবে আমাদের কাছে। যাই হোক, তো ইতিহাস, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধরনের জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতিগুলো পরবর্তী সময়ে অনেকে সেগুলো গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন। যেন উইলিয়াম গ্রিম ভাতৃদ্বয়, তারা কিন্তু জেকব গ্রিম আর উইলিয়াম গ্রিম, তারা কিন্তু এইসব বিভিন্ন দেশের জনশ্রুতিগুলোকে সংকলিত করে গ্রন্থাকারে প্রকাশ করেছেন। উইলিয়াম কেরি তার ইতিহাসমালা, সেটাও কিন্তু বিভিন্ন ধরনের জনশ্রুতিরই সংকলন। তাই এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন লেখক তারা বিভিন্ন দেশের জনশ্রুতিগুলোকে, তাদের কাহিনীগুলোকে অনেক ক্ষেত্রেই গ্রন্থাকারে পরবর্তীকালে প্রকাশ করেছেন লিখে। তো যাই হোক, সেই সব বিভিন্ন জনশ্রুতির যেগুলো মানুষের দেখা বিবরণ হয় একরকম, আর মানুষের না দেখা বিবরণ হয়। দেখা বিবরণ হয়তো সমাজের বা কোনো এক সময়ের মানুষের সেই ঘটনাগুলো দেখা বা তাদের সময়ে ঘটেছে, তারা স্বচক্ষে সেগুলো দেখতে পেয়েছে। সেই সব ঘটনা বংশ পরম্পরায় ওইভাবে বর্ণিত হতে 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 কল্পকাহিনীর রূপ পেতে পেতে সময় বদলানোর সঙ্গে সঙ্গে সেগুলো মানুষের কাছে পৌঁছেছে। আমরা যেমন ধরো সিরাজউদ্দৌলার কথা বলতে পারি, মুর্শিদাবাদের কথা বলতে পারি। হ্যাঁ, সেগুলো কি হয়েছে, একটা সময় মানুষ স্বচক্ষে দেখেছিল, আর তারপর বাকি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে।
তাহলে আর না দেখা ঘটনা যেগুলো মানুষ সচক্ষে হয়তো দেখেনি, ওই গল্পের মতোই বিভিন্নভাবে সেই কল্পিত কাহিনী প্রচার হতে 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 বংশ পরম্পরায় আস্তে আস্তে সেটা পরবর্তী বংশধরের কাছে পৌঁছে গেছে। যেমন গোটা পৃথিবীটা একটা কচ্ছপের উপর রাখা ছিল, সেই কচ্ছপ নড়েছে, তাহলে পৃথিবীও নড়েছে, তাহলে পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। তাহলে বিভিন্ন কল্পকাহিনীও কিন্তু এইসবের অঙ্গীভূত হয়ে গেছে। তাহলে এখন আমাদের প্রশ্ন হবে, তাহলে স্যার সেই সব কল্পকাহিনী কেন ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করা হচ্ছে? আমরা প্রথমেই বলেছি বিভিন্ন কল্পকাহিনীর মধ্যেও কিন্তু ইতিহাসের কোনো সূত্র থেকেও যেতে পারে। এই একটা কবিতা ছিল কি যেন, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, যাকে আমার আগের লাইনটা মনে পড়ছে না, যাই হোক। তো সেখানে বিভিন্ন ধরনের কল্পকাহিনী, যেখানে ঘটনা দেখা না দেখা বিষয় যুক্ত আছে। তাহলে সেই সব জনশ্রুতি, যেগুলো আমরা বললাম জনশ্রুতি, শ্রুতি মানে শোনা, জনে জনে শুনতে শুনতে পরবর্তী বংশধরের কাছে এসে পৌঁছে গেছে। তো সেই সব জনশ্রুতি অনেকগুলো ধরনেরই হয়। এক নম্বর হচ্ছে পৌরাণিক কাহিনী, ইংরেজিতে যেটাকে বলছি আমরা মিথ। কি বলছি? মিথ, হ্যাঁ, পৌরাণিক কাহিনী। তারপর হচ্ছে কিংবদন্তি, লেজেন্ড আমরা বলতে পারি, কিংবদন্তি। তাহলে একটা হলো পৌরাণিক কাহিনী বা মিথস, একটা হলো লেজেন্ডস বা কিংবদন্তি। লোককথা আমরা বলতে পারি ফকটেলস। কি বলতে পারি? ফকটেলস। আর মেমোরি অর্থাৎ স্মৃতিকথা, এবং ওরাল ট্র্যাডিশন বা মৌখিক ঐতিহ্য। তাহলে আমরা কি বললাম? জনশ্রুতি যে বিভিন্ন ধরনের হয়, এইসব জনশ্রুতিগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এই প্রথম চ্যাপ্টারে এইসব জনশ্রুতিগুলো আছে। তাহলে জনশ্রুতির মধ্যে আমরা প্রথম বললাম কিংবদন্তি। প্রথমে আমরা কি বললাম? মিথ, পৌরাণিক কাহিনী বা মিথ। তারপর বলেছি কিংবদন্তি বা লেজেন্ডস। তারপরে বলেছি লোককথা, ফকটেলস। তারপর মেমোরি বা স্মৃতিকথা, এবং শেষে বলেছি আমরা ওরাল ট্র্যাডিশন বা মৌখিক ঐতিহ্য। তাহলে এগুলো আমরা পরপর বিভিন্ন ক্লাসে আলোচনা করব। তার মধ্যে আমরা আমরা এখন আলোচনা করব পৌরাণিক কাহিনী বা মিথস। আচ্ছা, তাহলে সেই পৌরাণিক কাহিনী, এই যে পৌরাণিক কাহিনী কথাটার মধ্যে দেখো কি আছে। পৌরাণিক শব্দটা থেকে আমরা কি পাচ্ছি? কাকে পাচ্ছি? পুরাণ পাচ্ছি। পুরাণ বা পুরানো, যেটাই আমরা ধরি পুরানো, সেটা সেই পুরানো সময়ের কথা। পুরাণ, যদিও সমস্ত পুরানো, কিন্তু সমস্ত পুরাণই পুরাণ নয়। বোঝা গেল? সমস্ত পুরানো পুরাণ নয়। সমস্ত পুরানো গ্রন্থই যে পুরাণ তার কোনো মানে নেই, কিন্তু সমস্ত পুরাণ সেটা পুরনো সময়ের কথা, সেই তাতে বর্ণিত আছে। তো সেই পৌরাণিক কাহিনী, যেটা প্রাগৈতিহাসিক যুগের কথা। প্রাগৈতিহাসিক যুগ মানে প্রাক যুক্ত ঐতিহাসিক। প্রাক মানে কি? প্রাক মানে ইতিহাসে, প্রাক মানে হচ্ছে পূর্ব। ঐতিহাসিক অর্থাৎ যখন ইতিহাস রচিত হয়নি, তখন এর কথাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তো এই প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কথা, যেসব কথাগুলো বিভিন্ন ঘটনা বা কাহিনীর বিবরণ, কোন সময়ে? প্রাগৈতিহাসিক যুগে। সেই সব প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনাগুলোকে যখন তুলে ধরা হয়, তখন সেগুলোকে বলা হয় পৌরাণিক কাহিনী। তাহলে প্রাগৈতিহাসিক যুগের কথা বা প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন ঘটনার যে ঐতিহাসিক উপাদান যেগুলোকে তুলে ধরা হয়, সেটি হচ্ছে পৌরাণিক কাহিনী। তো পৌরাণিক কাহিনীগুলো কিন্তু পৃথিবীর সব দেশেই কাল্পনিক ঘটনা। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন অসুরদের আধিপত্য প্রতিষ্ঠিত হলো,
অসুর তোমরা জানো, তোমরা মহালয়া দেখেছো, তাহলে অসুর ব্যাপারটা। তো সেই অসুরদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তারা একটা ক্ষমতার অধিকারী হয়ে তারা একসময় মানবীয় সত্তাকে ধ্বংস করে দিচ্ছিল, পৃথিবীর সুখ শান্তিকে ধ্বংস করে দিচ্ছিল, চূড়ান্ত বিপর্যয়ের সামনে পড়েছিল মানবকুল। সেই অপশক্তিকে ভর করে কেড়ে নিয়েছিল সবার স্বাধীনতা। এইরকম অবস্থায় কি হয়েছিল, ভগবান ব্রহ্মা তার মানস কন্যা হিসেবে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন, এবং সেই দেবী দুর্গা শক্তিশালী হয়ে সেই অসুরদের দমন করেছিলেন। তাহলে সেই ভগবান ব্রহ্মা দেবী দুর্গাকে মর্তে পাঠিয়েছিলেন, এবং তিনি এসে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেছিলেন। তাহলে এটা একটা পৌরাণিক কাহিনীর দৃষ্টান্ত। তাহলে এইসব পৌরাণিক কাহিনীগুলো কিন্তু পুরোটাই কাল্পনিক। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পৌরাণিক কাহিনী আছে, সেগুলো আমরা জানি। তো এইসব পৌরাণিক কাহিনীগুলো বিশেষ কতগুলো বৈশিষ্ট্য এরকম, এগুলো উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজের কাছে পৌঁছে গেছে। বিভিন্ন সময়ে সেগুলো চর্চিত হতে 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 পরবর্তী সময়ে বংশধরদের কাছে হাজির হয়েছে। 2 নম্বর, এগুলো সবই প্রাগৈতিহাসিক যুগের। আমরা আগেই বললাম যে যখন ইতিহাস রচিত হয়নি সেই সময়ে এগুলো কথা এবং সেই সময়ের এগুলো ঘটনা। আর এগুলোর অধিকাংশই হচ্ছে অলৌকিক এবং অতীন্দ্রিয় জগতের কথা। তাহলে স্বাভাবিক কারণে এটাও একটা বৈশিষ্ট্য যে অলৌকিক জগৎ এইসব সম্পর্কে উল্লেখ। এছাড়া পরিচয়ের ভিত্তি, বিধি নিয়মের স্বীকৃতি, এইসব এগুলো বিশেষ বৈশিষ্ট্য পৌরাণিক কাহিনী। এখন বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাদৃশ্য। পৃথিবীর বিভিন্ন অংশে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো আছে প্রায় একই ধরনের। হ্যাঁ, বিয়ারলাইন্স, J.F. বিয়ারলাইন, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন প্যারালাল মিথস। তো সেই প্যারালাল মিথসে তিনি এই কাহিনীগুলোকে এক ধরনের অদৃশ্য বিশ্বজনীনতা রয়েছে বলে, পৃথিবীর বিভিন্ন দেশের যে পৌরাণিক কাহিনী তার মধ্যে একটা অদৃশ্য বিশ্বজনীনতা তিনি খুঁজে পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব পৌরাণিক কাহিনীগুলো প্রচলিত আছে প্রায় একই ধরনের। দেখো, বিশ্বব্যাপী বন্যা, একবার নাকি পৃথিবীতে জলে ডুবে গিয়েছিল এবং শেষে একটি নৌকা ছিল, সেই নৌকাতে মানুষ তথা বিভিন্ন প্রজাতির প্রাণীরা একজোড়া করে ছিল, সেই তারাই বৃদ্ধি পেতে পেতে আজকের এই সংখ্যাতে বা আজকের এই পৃথিবীতে এসে দাঁড়িয়েছে। পেগান ধর্মের যেটা পেগান ধর্ম, ইউরোপে আদিম ধর্মকে বলা হয় পেগান ধর্ম। এই পেগান ধর্মের সমাজেও কিন্তু বিভিন্ন দেবতার মূর্তি এবং দেবতাদের আত্মত্যাগ এই ধরনের ধারণা প্রচলিত হয়েছে। আবার প্রাচীনকালে সমস্ত পৌরাণিক ঘটনাই কিন্তু কল্পনা করা হয়েছে। এখানে বলা হয়েছে ঈশ্বরের আকার আছে, তাদের বংশ আছে, তাদের সন্তান সন্ততি আছে, তাদের যেমন আমাদের মানব সমাজের বিভিন্ন পারস্পরিক সম্পর্কিত, তারাও সেই রকমভাবেই সম্পর্কিত। তো যাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীর মধ্যে এই ধরনের মিল আছে। পৌরাণিক কাহিনীগুলোর দৃষ্টিভঙ্গি। এই পৌরাণিক কাহিনীগুলো সাধারণত পুরাণের ঐতিহাসিক ব্যাখ্যা। এখন পুরাণ কি? পুরাণ হচ্ছে ভারতবর্ষে এক ধরনের ধর্মীয় কাব্য, যে ধর্মীয় কাব্যগুলো ঘটনার প্রায় 5 থেকে 700 বছর পর সেগুলো রচিত হয়েছে। তো যাই হোক, সেগুলো কিন্তু একটা গল্প গাথা, সাংস্কৃতিক সাহিত্য। সেই পুরাণের থেকেও কিন্তু ইতিহাসের অনেক তথ্য আমরা পেতে পারি। তো সেই পুরাণে বা এই পৌরাণিক কাহিনীগুলোতে পশুকথা আছে। পশুকথা মানে রূপটা মানুষ পশুর, কিন্তু তাদের চরিত্রগুলো কিন্তু মানুষের মতো, মানে আচার আচরণ কিন্তু পশু পাখি নয়। যাই হোক, মানব চরিত্রের মতোই তাদের আচার আচরণ। রূপকথা,
সেই ইলিয়াড ওডিসির এতে, সেই আমরা রূপকথার গল্প তোমরা টিভিতে দেখো, তোমাদের ঠাকুমা দিদা এনাদের কাছেও তোমাদের জানা, সেই এক যে ছিল রানী রাজা, তার ছিল এতজন রানী, এই যে বিভিন্ন ধরনের গল্পের এগুলো তোমরা পৌরাণিক গল্প পড়ো, সেগুলো সব পৌরাণিক বা রূপকথার গল্প আমরা বলতে পারি। তাছাড়া পুরাণ এবং ধর্মতত্ত্ব আমরা প্রথমেই বললাম যে পুরাণ রচিত হয়েছে, সেই পুরাণে যেমন একদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের কথা আছে, বিভিন্ন রাজ্যের কথা আছে, তেমনি সেখানে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের কথাও আছে। সেই সব ধর্মীয় বিশ্বাসও বা ধর্মতত্ত্বও সেই পুরাণের মধ্যে আলোচনা হয়েছে। আর বিভিন্ন দেশে এই ধরনের পৌরাণিক কাহিনী আছে। সেই সব পৌরাণিক কাহিনীগুলো বিভিন্ন ধরনের, বাইবেলে আছে সেই প্রবল বন্যার কথা, সেই নৌকোতে প্রত্যেক প্রজাতির একজোড়া করে প্রাণী অস্তিত্ব থাকা এবং পরবর্তীকালে তার বিস্তার। আবার হিন্দু পুরাণে আছে সেই মহাকবি কালিদাসের, তার কথা তোমরা গল্প সবাই জানো, কালিদাসের গল্প। গ্রীসের আছে, গ্রীসের সক্রেটিস, ইউরিপিডিস প্রমুখ পৌরাণিক বীরদের কথা আছে। সেখানে ইলিয়াড ওডিসিতেও অনেক কথা উল্লেখ আছে। প্রাচীন গ্রীসে ক্রেনাস বলে একজন, তিনি পিতাকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসেছিলেন এবং বোনকে বিবাহ করেছিলেন, রেহজাকে বিবাহ করেছিলেন। তো যে সেই রেওয়াকে বিবাহ করার পরে তার কাছে হয়তো এমন কোনো সংবাদ এসেছিল যে তার পুত্ররাই তাকে ধ্বংস করবে। শেষ পর্যন্ত তিনি প্রত্যেকবার রেওয়ার বাচ্চা জন্ম হয় আর সব বাচ্চাকে তিনি মেরে ফেলেন। শেষমেশ রেওয়া তার একটি বাচ্চাকে জিউস, রেওয়ার বংশে জন্মগ্রহণ করেন এবং শেষ পর্যন্ত তাকে একটা পাথরে মুড়িয়ে ধোঁকা দেওয়া হয়। সেই পাথরকেও শেষ পর্যন্ত ওই ক্রেনাস খেয়ে ফেলেন, ভক্ষণ করেন। পরবর্তী ক্ষেত্রে সেই জিউস বড় হয় এবং সব ভাইদেরকে উগড়ে দেওয়া হয়। এবার তিনি ক্রেনাসকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। এই ধরনের ঘটনা আছে। এছাড়া রোমুলাসের জীবন কাহিনী আছে, রোম নগরীর কথা আছে, বিভিন্ন দেবদেবতার কথা আছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এইরকম পৌরাণিক কাহিনী আছে। শুধু আমাদের দেশেই যে দেবী দুর্গার পৌরাণিক কাহিনীর কথা শুনলাম তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের পৌরাণিক কাহিনীর কথা আছে। তো ইতিহাসে এইসব পৌরাণিক কাহিনীর গুরুত্ব কী না, এগুলো হয়তো সত্য ঐতিহাসিক উপাদান, অনেক সত্য হয়তো এর মধ্যে লুকিয়ে আছে, দেবতাদের কথা, বিভিন্ন বীর পুরুষের কথা এর মধ্যে হয়তো আছে। কিন্তু আমরা ইলিয়াড ওডিসির কথা, ট্রয় নগরী ধ্বংসের কথা, যুদ্ধের কথা আছে, কিন্তু তার মানেও এই নয় যে এই সব পৌরাণিক কাহিনীর সমস্ত বিষয়ই সত্য। এর মধ্যে অধিকাংশই কল্পিত কাহিনী। তবে সময়কাল নির্ণয় পৌরাণিক কাহিনীগুলিতে তুলনামূলকভাবে বিচার করে ইতিহাসের তুলনামূলক ভিত্তিতে কিছু সন তারিখ নির্ণয় করা যায়। আবার এই পুরাণগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের তালিকার উল্লেখ আছে। তাহলে সেই রাজবংশের তালিকা থেকে আমরা সেই রাজবংশের বিভিন্ন শাসকের কথা পাই, কত বড় সেই রাজবংশ, কতদিন রাজত্ব করেছিল, সেই সব কথা উল্লেখ করতে পারি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই পৌরাণিক কাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি। তবুও আমাদের মনে রাখতে হবে এগুলো সবই কাল্পনিক গল্পকথা। এর মধ্যে ইতিহাসের তথ্য হয়তো সামান্য থাকবে, সেই তথ্যগুলোকে কিন্তু খুব সাবধানে ইতিহাস রচনার উপাদান হিসেবে আমরা গ্রহণ করতে পারব। এর যেমন সমগ্র অংশটাই গ্রহণ করে ইতিহাসের উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না, তেমনি এর মধ্যে অবশ্যই কিছু উপাদান আছে যেগুলো আমরা ইতিহাসের উপাদান হিসেবে, মাল মশলা হিসেবে সংগ্রহ করতে পারি। বেশ, কিংবদন্তি, লেজেন্ডস। তো এই কিংবদন্তি তাহলে কি? কিংবদন্তি বলছে এমন এক ঘটনা বা এমন বিষয়বস্তু যা মানুষ আগে সেটা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে, স্বচক্ষে দেখেছিল। তাহলে কিংবদন্তির কাহিনীগুলো কি
না এমন একটা ঘটনা বা বিবরণ যেটা মানুষ সেই অতীতে সেই চরিত্রটা ছিল, অতীতে সেই চরিত্র জীবন্ত ছিল, লোক সমাজ এটাই বিশ্বাস করে। তাহলে এমন ঘটনা বা চরিত্র অতীতে ছিল বলে লোক সমাজ বিশ্বাস করে, এটাই হলো লেজেন্ডস বা কিংবদন্তি। তো এই কিংবদন্তিও কিন্তু একটি কাল্পনিক বা কল্পকাহিনী। যেমন ধরো রামচন্দ্রের কথা, এটি কিংবদন্তি। মানুষ একসময় মনে করে রামচন্দ্র নামক চরিত্রটি ছিল। আরও পড়বো আমরা গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে পড়ব। তো এই কিংবদন্তির মধ্যে ইতিহাস নির্ভর বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা, প্রেম কাহিনী, আধ্যাত্মিক ঘটনা, ভূতপ্রেতের কথা, সন্ন্যাসী, ফকির, পীর, দরবেশ, বিভিন্ন ধরনের ঘটনার উল্লেখ এই কিংবদন্তিগুলো থেকে পাওয়া যায়। তো আমরা আগেই বললাম এই চরিত্রগুলোর অস্তিত্ব ছিল বলে মানুষ বিশ্বাস করে। একসময় অতীতে এই চরিত্রগুলো ছিল, যেমন রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, প্রমিথিউস, এইসব যে চরিত্রগুলি ছিল এটা কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু একেবারে নিশ্চিত। তারা হয়তো সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাশালী ছিলেন, বেশি সাহসী ছিলেন, বেশি মানব দরদি ছিলেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বিস্ময় এবং কল্পনা, তাহলে এই কিংবদন্তির চরিত্রগুলো প্রেক্ষাপট ছিল কিন্তু অত্যন্ত সক্রিয়। এইসব কিংবদন্তি ঘটনাগুলোতে সত্য হতো পরবর্তীকালে পল্লবিত হয়েছে, পল্লবিত হয়ে প্রকৃত ইতিহাসের বাইরে বেরিয়ে গেছে, মূল ঘটনার চেয়েও হয়তো ছড়িয়ে গেছে, আরও বিস্তৃত হয়ে গেছে। যার ফলে কি ঘটনা না, মূল বিষয়ের বাইরেও বেরিয়ে যাওয়ার ফলে সত্যের অপলাপ ঘটেছে, অতিরঞ্জিত হয়েছে, কারণ বেড়ে গেছে, মূল ঘটনা ছাড়িয়ে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই এটাকে আমরা বলছি বাড়তি কিছু লেখা হয়ে গেছে, অতিরঞ্জন হয়ে গেছে। তাই বাস্তব জীবনের সঙ্গে হয়তো একটু আলাদাই হয়, তবুও হয়তো তখন মনে হবে এগুলো ভিত্তিহীন, কিন্তু তবুও বলবো এইসব ঘটনার মধ্যে কিন্তু অনেক ঐতিহাসিক তথ্য লুকিয়ে আছে। তো এইরকম কিংবদন্তি চরিত্র ইতিহাসে কিন্তু আছে, শুধু আমাদের নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই এই ধরনের কিংবদন্তি চরিত্র উল্লেখ পাওয়া। আমরা প্রথমেই বললাম রামচন্দ্রের কথা। রামচন্দ্র তোমরা জানো, রামায়ণে রামচন্দ্র তাঁর সিংহাসন ছেড়ে বনবাসে যাওয়া, লক্ষ্মণ সঙ্গে নিয়ে 14 বছর কাটানো, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করা, পত্নীকে উদ্ধার করা। তারপর আমরা এই রামরাজ্যকে কি বলি, আমরা যেন স্বর্গরাজ্য বলি, তাই তো? আমরা বলি না সত্যযুগ, সত্য, দাপর, ত্রেতা, কলি, এগুলো বোধ হয় তোমরা 11-এ পড়েছ। যাই হোক, তাহলে সেটা সত্যযুগের কথা। আর কি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ তো তোমরা জানোই, আমাদের এক মহাকাব্য রামায়ণে রামচন্দ্র, দ্বিতীয় মহাকাব্য মহাভারতে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চরিত্রটি একটি কিংবদন্তি চরিত্র। এখানে সেই কংসের কারাগারে জন্ম, তারপর কংসকে হত্যা, অসংখ্য গোপিনীকে নিয়ে লীলা, কৃষ্ণের যুদ্ধে অর্জুনকে পরামর্শ দান, রথের সারথি হিসেবে তার ভূমিকা, নানান ভগবত গীতার শ্লোক শোনানো, নানান কিছু। আচ্ছা, হারকিউলিস, হারকিউলিস একটি কিংবদন্তি চরিত্র। হারকিউলিস কে ছিলেন না, উত্তর আফ্রিকার একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, সুদক্ষ সেনাপতি ছিলেন।
তিনি নাকি জিউসের, দেখ এখানে আরও একটা বিষয় কিংবদন্তি সম্পর্কে প্রচলিত আছে, জিউসের যে ঘুমন্ত শিশুপুত্র হারকিউলিস, তাকে হত্যা করার জন্য হেরা নাকি 2টি সাপ পাঠিয়েছিলেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি। হারকিউলিস জেগে ওঠেন এবং 2টি সাপকেই মেরে ফেলেন। তাহলে হারকিউলিসের যৌবনের অনেক গল্প, অনেক কথা কিন্তু বিভিন্ন এইসব কল্প কাহিনী হয়ে কিংবদন্তি হয়ে কিন্তু সেটা প্রচারিত হয় ওই এলাকার লোকসমাজে, এবং এগুলোকে নিয়ে শুরু হয় বীর পূজা। আচ্ছা, প্রমিথিউসও কিন্তু প্রাচীন গ্রিসের একটি কিংবদন্তি চরিত্র। কথিত আছে যে অন্যান্য জীবের তুলনায় মানুষকে শ্রেষ্ঠতর করার জন্য তিনি নাকি মানুষকে সোজা হয়ে হাঁটতে শিখিয়েছিলেন। অন্যান্য জীব তো পারে না, মানুষকে তিনি নাকি শিখিয়েছিলেন। এবং স্বর্গে গিয়ে তিনি সূর্যের কাছ থেকে আগুন নিয়ে এসেছিলেন, আগুন নিয়ে মানুষকে তিনি নাকি উপহার দিয়েছিলেন। আর এই উপহার দেওয়াটাই নাকি তার জীবনের কাল হয়ে গেছিল। কেন না, এই ঘটনাতে দেবরাজ জিউস নাকি তো খুব রেগে গেলেন, তিনি পাহাড়ে তাকে শেকল দিয়ে বেঁধে রাখলেন। এবং কি হয়, প্রত্যেক দিন একটি ঈগল এসে তার উপর অত্যাচার চালাতো, তার কলিজা খেয়ে ফেলতো, আবার একটি কলিজা গজিয়ে উঠতো, আবার খেয়ে ফেলতো। এইভাবে নাকি জিউস প্রমিথিউসকে শাস্তি দিয়েছিল। আবার আমাদের দেশে গোপাল ভাঁড় তো গোপাল তোমরা তো জানো, সেই গোপাল ভাঁড়ের গল্প, সেই কৃষ্ণচন্দ্র রাজ দরবারে তাঁর বাগ্মিতা, তার বুদ্ধি দ্বারা রাজা মহারাজা থেকে, তার মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনকে তিনি পরাজিত করেছেন। তার সেই হাস্যরস সেগুলো ফুটে উঠেছে তার এই গোপাল ভাঁড়ের ঘটনা বা গল্পের মাধ্যমে। বিক্রমাদিত্য, আমরা গুপ্তযুগে 2য় চন্দ্রগুপ্তকে বলা হয় বিক্রমাদিত্য। আসলে বিক্রমাদিত্য বলে প্রাচীনকালে কোনো এক চরিত্র বা শাসক ছিলেন, এবং তিনি খুব গৌরবময় শাসন প্রবর্তন করেছিলেন। এর ফলে অনেক শাসকই বা ভারতবর্ষের ইতিহাসে প্রায় 13 জন থেকে 14 জন শাসক এই বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন, অর্থাৎ সবাই বিক্রমাদিত্যই হতে চেয়েছিলেন এই উপাধি গ্রহণের মাধ্যমে। তো এই 2য় চন্দ্রগুপ্ত নাকি বিক্রমাদিত্য ছিলেন, তিনি 2টো রাজধানী স্থাপন করেছিলেন, উজ্জয়িনী, পাটলিপুত্র। তিনি নাকি শকদের পরাজিত করেছিলেন, দিয়ে শকারী উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে এখানেও কিন্তু তার এই কিংবদন্তির বিক্রমাদিত্যের সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায় বলে অনেকে মনে করে। তো এই ধরনের, আমরা আগেই বললাম যে এই ধরনের কিংবদন্তি চরিত্র বিক্রমাদিত্য ভারতবর্ষের ইতিহাসে অনেকজন আছে। এছাড়া অন্যান্য চরিত্র আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিদ্রোহের রাজা, এই বিদ্রোহের নেতা, যেমন বিরসা মুন্ডা, শহীদ সিধু কানুদের কথা, যারা কিন্তু বাংলার রঘু ডাকাত, সবগুলোই কিন্তু ইংল্যান্ডে রবিনহুড, শেরহুড জঙ্গলের ডাকাত, পরবর্তীকালে মহানুভবতার জন্য তিনি বিখ্যাত হয়ে গেছেন, দেশ কাল সব কিছুর গণ্ডি অতিক্রম করেছেন। তো আমরা এইভাবে বিভিন্ন দেশের কিংবদন্তি চরিত্রের আমরা প্রমাণ পেলাম। পৃথিবীর বিভিন্ন দেশেই এই ধরনের কিংবদন্তি চরিত্র আছে। তো এই কিংবদন্তি চরিত্রের সঙ্গে বা কিংবদন্তির সঙ্গে পৌরাণিক ঘটনা একটু পার্থক্য আমরা খুব ছোট্ট করে জাস্ট এক কথা দু কথায় একটু দেখে নিই। কিংবদন্তি ঘটনাতে প্রধান চরিত্র মানুষের ব্যক্তিত্ব। পৌরাণিক কাহিনীর প্রধান চরিত্র ঈশ্বর, ভগবান, তাদের কথা। এখানে মানুষ হলো প্রধান নায়ক নায়িকা, আর এখানে ভগবানই হলেন, ঈশ্বরই হলেন নায়ক নায়িকা। আচ্ছা, ভিত্তি কিংবদন্তিগুলো একটি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে তার ভিত্তির ওপরই কিন্তু গড়ে উঠেছে। সমাজ এবং সংস্কৃতিকে কেন্দ্র করে তার ভিত্তির ওপরই কিংবদন্তিগুলো তৈরি হয়েছে। কিন্তু এখানে কি হয়েছে, এখানে স্বর্গ দেবতাদের
অধিষ্ঠান যে জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করেই কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো রচিত হয়েছে। বর্ষপঞ্জি সম্পূর্ণ না হলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তির ঘটনাগুলোর একটা আনুমানিক কালপঞ্জি নির্ণয় করা যায়। আনুমানিক কিন্তু মনে রাখতে হবে, পৌরাণিক ক্ষেত্রে কোনো ধরনের কালপঞ্জি থাকে না। কিংবদন্তির চরিত্রগুলোর আমরা আগেই বলেছিলাম যে মানুষ এমন চরিত্র পূর্বে ছিল এরকম বিশ্বাস ছিল। তাহলে রামায়ণে রামের কথা আছে, কৃষ্ণের কথা আছে, আর এই যে গল্পগুলো পড়লাম, কিন্তু পৌরাণিক ঘটনায় হিন্দু পুরাণে এই ধরনের কোনো ঐতিহাসিক অস্তিত্বের কোনো বাস্তবতার কোনো চিহ্ন নেই। আচ্ছা, তারপর গল্পগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। এখানে মানে পৌরাণিক কাহিনীগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপমা, ধর্মীয় উপমা ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এখানে বাস্তব চরিত্র, মানুষ, প্রকৃতি, সমাজ, সংস্কৃতি, এখানে ঈশ্বর, ভগবান, স্বর্গ, নরক, এইসব বিষয়গুলোকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে পৌরাণিক কাহিনী। তাহলে কিংবদন্তির গুরুত্ব কী? না, কিংবদন্তি বললাম আমরা, এই কিংবদন্তি থেকে আমরা আমাদের অতীতকে স্মরণ করতে পারি, অতীতকালের কথা, বিভিন্ন অংশের মানুষের কথা, যেগুলো পরবর্তীকালে প্রমাণ পাওয়া যাচ্ছে। সীতারকোট, বেহুলার বাসর ঘর, অরুণাধাপ ঢিবি, টঙ্গী শহর ঢিবি, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা খনন কার্য চালানোর পরে বিভিন্ন বৌদ্ধ নগর, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যের প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। এইসব কিংবদন্তির উপর নির্ভর করে কিছু কিছু জায়গাতে খনন কার্য চালানোর পরে তার ঐতিহাসিক অনুসন্ধান বা ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এটা কিংবদন্তি থেকে ইতিহাস রচনার একটা বড় ইতিহাসের দলিল আমরা ভাবতে পারি। আচ্ছা, কিংবদন্তি চরিত্রগুলো থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। একটা সময়ের ফেলে আসা সময়ের বিভিন্ন চরিত্র জেনে আমরা সেগুলোর সম্পর্কে আনন্দ পাই। আমরা সেগুলো থেকে বিভিন্ন নৈতিকতার শিক্ষা নিতে পারি। সেই সব চরিত্রগুলো থেকে আমাদের তাদের আদর্শ, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। তাছাড়া যেসব কিংবদন্তি চরিত্র, যেমন রঘু ডাকাতের কথা আছে, আমরা পড়লাম, পুজোর ভিত্তিতে কালী মন্দিরকে চিহ্নিত করা, বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলো আমরা কিন্তু পাচ্ছি সেগুলো থেকে, কিংবদন্তি চরিত্রগুলো। আমরা আগেই বললাম যে কিংবদন্তিগুলোর উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়েছে, তার বিভিন্ন জায়গায় তার ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা শেষে বলবো, তাহলে স্যার কিংবদন্তিটা কি আমরা সব কিছুই ইতিহাসের উপাদান হিসেবে আমরা গ্রহণ করতে পারি? আমরা আগেই বললাম যে বাজার থেকে আখ নিয়ে এলে যেমন গোটাটাই আমাদের রস হিসেবে আস্বাদন করতে পারি না, সেগুলোটা বাদ দিতে হয়। আর তার জন্য আমাদের কি হয়, আমাদের যন্ত্র বা আমাদের দাঁত, আমাদের জীব সেটা নিতে পারে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়। আবার আমরা যদি মাটি থেকে, এই যে আমাদের লোহার যুগ, সব কিছুতেই লোহা ইস্পাত, তো এই লোহার ইস্পাতটা গোটাটাই তো আমরা মাটি থেকে পাচ্ছি না, আমরা আকরিক হিসেবে পাচ্ছি। তাহলে সেই আকরিকটার মধ্যে অনেক মাটি থাকছে, অন্যান্য পদার্থ থাকছে, তার মধ্যে লোহা পাচ্ছি আমরা। তাহলে স্বাভাবিকভাবেই সেটাও একটা যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বেছে নিতে হচ্ছে, কারণ আমরা সম্পূর্ণটা নিতে পারি। তাহলে আমরা এইসব কিছু বানাতে পারবো না। আবার সম্পূর্ণ আখটা নিয়েও কিন্তু আমরা আমাদের রস আস্বাদন করতে পারবো না। তেমনই তাহলে আমাদের কিংবদন্তি বা বিভিন্ন যে পৌরাণিক বিষয়বস্তুগুলো রয়েছে, পৌরাণিক মিথস এবং লিজেন্ড, যাই হোক না কেন, সবগুলোই জনশ্রুতি। তাহলে এগুলোর ওপর ইতিহাস নির্ণয় করতে গেলে কিন্তু খুব সাবধানে গ্রহণ করতে হবে, কেননা এগুলো অধিকাংশই কল্পিত অংশ, এবং এগুলো বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে ক্রমশ বিস্তৃত হতে 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 মূল বিষয়কে ছাপিয়ে চলে গেছে, যার ফলে ঘটেছে অতিরঞ্জন, ঘটেছে বিকৃতি। তাই এগুলোকে আমরা যখন ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করব বা ইতিহাসে এই সব বিষয়ের বিষয়বস্তুকে স্থান দেওয়ার চেষ্টা করব,
তখন আমাদের প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে এই বিষয়গুলো থেকে প্রাপ্ত ঐতিহাসিক উপাদান যাচাই করে নেব, মিলিয়ে নেব, তবেই আমরা সেই অংশটুকু ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করতে পারি। আমাদের সর থেকে যখন ঘি বানাই, আমরা সরটাকে অনেক সময় দিয়ে তাকে চাপা হয়, তাকে মন্থন করা হয়, তারপর সেখান থেকে আমরা মাখনটুকু পাই। এটাও ঠিক তাই, পৌরাণিক কল্পকাহিনী, ঘটনার অন্তর্ভুক্ত, অতিরঞ্জনে ভরপুর কল্পিত কাহিনী। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে এগুলো আমরা ঠিক ইতিহাসের উপাদান হিসেবে গ্রহণ করতে যাব কেন? আমরা এই সব কল্পকাহিনী থেকেও কিন্তু আমরা অনেক ঐতিহাসিক তথ্য বা উপাদান পেতে পারি। তবে সেগুলো বললাম আমাদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক তথা অথেন্টিক যেসব উপাদান, সেই উপাদানের সঙ্গে মিললে আমরা সেই অংশগুলো ইতিহাস রচনার অংশ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আজ এখানেই শেষ করলাম। তোমাদের ক্লাস 12-এর প্রথম ভিডিও আমি তোমাদের পাঠাচ্ছি, তোমরা একটু ভালো করে পড়ো, একটু ডিটেলস পড়ো, পড়ে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আবার আমাদের পরের যেসব জনশ্রুতির বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়ব। ঠিক আছে।